দিন দিন জুলাইকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমি অত্যন্ত হতাশার সাথে লক্ষ্য করছি, শহীদ আবু সাইদকে বিক্রি করে দেওয়া শেষ। এখন শহীদ আবু সাইদের কবরে যে পোকা মাকড় পিঁপড়া আছে তাদেরকে ধরে ধরে বিক্রি করা হচ্ছে। জনগণের সিদ্ধান্তে, জনগণের গণ অভ্যুত্থানে, জনগণের বিপ্লবে যেই ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লি পালিয়ে গিয়েছিল এবং জনগণের সিদ্ধান্তে যেই অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, সেই অন্তর্বর্তী সরকারকে দেশ পরিচালনার জন্য কোন নির্দিষ্ট দলের মতামত মেনে নেওয়ার জন্য জনগণ মেনে নেবে না। কোন নির্দিষ্ট দলের ম্যান্ডেট পূরণ করার জন্য বাংলার জনগণ অন্তর্বর্তী সরকারকে গ্রহণ করে নাই। জুলাই ঘোষণা আমরা কম বেশি সবাই পড়েছি। আমার কাছে একটা জগা খিচুড়ির মতো লেগেছে। এই জুলাই ঘোষণাপত্র পাঠ করার জন্য 1 বছর সময় কেন লেগেছে, এটাই এখন আমাদের জাতির বিবেকের কাছে প্রশ্ন। সামনে আসতে যাচ্ছে জুলাই সনদ, যার আইনি ভিত্তি কিভাবে হবে আমরা জানি না, সাংবিধানিক ভিত্তি কি হবে আমরা জানি না। পূর্ববর্তী স্বৈরাচারের মতো আগামীতে নতুন স্বৈরাচার এসে যদি ঘোষণা করে যে জুলাই সনদকে আমরা মানি না, তখন আমরা কি করব? তার পূর্বেই, নির্বাচনের পূর্বে যেই জনগণ সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বিতাড়িত করেছিল, সেই জনগণের সিদ্ধান্তে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, এর কোনো বিকল্প নাই। প্রয়োজনে আপনারা একটা গণভোট দেন। গণভোট তো নতুন কোনো শব্দ নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয় নাই ভোট? এখন করলে আপত্তিটা কোথা থেকে আসে? বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দেয় নাই। এই গণভোটের মাধ্যমে আমরা ভোট দেওয়ার সেই চর্চাটাও করে আসি। ভোট কিভাবে দিতে হয় তাই তো ভুলে গেছি। এই গণভোটটা দিতে যে সিদ্ধান্ত হোক, তারপরে জাতীয় নির্বাচন দেন, কারো তো কোনো আপত্তি থাকার কথা না। কোনো কিছু বললেই আপনারা বলবেন নির্বাচন পিছানোর ষড়যন্ত্র চলছে। কোনো কিছু বললেই আপনারা বলেন সবকিছুর সমাধান নাকি জাতীয় নির্বাচন। আমি তো ওই গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের সমাধান এখনো দেখতে পাই নাই। আমি তো সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এখনো দেখতে পাই নাই। আমি তো এখনো বাংলার মাটিতে ওই ভারতীয় আধিপত্যবাদকে নিশ্চিহ্ন হতে দেখি নাই। এখনো চারপাশে রয়ের এজেন্টরা ঘুরে বেড়াচ্ছে। এরকম একটা সময় এসে কোনো কিছু বললেই আপনারা বলবেন যে ষড়যন্ত্র হচ্ছে, আর নির্বাচন দিন, নির্বাচন দিলেই নাকি সবকিছুর সমাধান হয়ে যাবে। এইটা তো বাংলার জনগণ একবার রক্ত দিয়েছে, রাস্তায় নেমেছে, প্রয়োজনে আরেকবার রক্ত দিবে, কিন্তু নতুন কোন স্বৈরাচার সৃষ্টি হতে দেব না আমরা ইনশাআল্লাহ। কথাবার্তা পরিষ্কার। জাতীয় নির্বাচনের পূর্বে এই জুলাই সনদের আইনি বৈধতা লাগবে। ভবিষ্যতে নতুন কোন স্বৈরাচার আমরা সৃষ্টি হতে দেব না। বিপ্লবকে বিক্রি হতে দেব না। প্রয়োজনে আবারও বিপ্লব হবে, প্রয়োজনে আবারও রক্ত দেব, কিন্তু বাংলার মাটিতে আর নতুন কোন স্বৈরাচার আসতে দেব না ইনশাআল্লাহ। কথাবার্তা কি পরিষ্কার? ইমানি শক্তি ঠিক আছে? তাহলে স্লোগান তুলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভারতীয় আধিপত্যবাদ চলবে না, আওয়ামী লীগের অপরাজনীতি চলবে না। আগামীর বাংলাদেশ হবে স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ। নতুন যুদ্ধ আসতে যাচ্ছে, ঘোষণা দিয়ে দিলাম, তৈরি থেকেন। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। জুলুম, নির্যাতন, আয়নাগরের নির্যাতন কাটিয়ে স্বাধীনতা অর্জন করেছে। সকলের মনের আশা ছিল অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনূস সাহেব সমস্ত ঘরানার সকলকে একীভূত করে একটি
গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করবেন। কিন্তু তিনি কি উপস্থাপন করলেন? তিনার মুখ থেকে নির্গত সুন্দর একটা প্রবন্ধ দেশবাসী শুনতে পেয়েছে মাত্র, যেখানে 2009 সালের বিডিআর বিদ্রোহের কথা আসেনি, হেফাজতের শাপলা চত্বরে শাহাদাতের কথা আসেনি, 2021-এর রক্তে রঞ্জিত শহীদদের কথা আসেনি, সেখানে 2024-এর বিপ্লবের শাহাদাতের শহীদদের সংখ্যা আসে নাই, সেখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই। স্পষ্ট ভাষায় বলবো, ঘোষণাপত্র সংশোধন করে জনগণের আশা অনুযায়ী প্রবন্ধ উপস্থাপন করবেন, আর জুলাই সনদের স্বীকৃতি দিয়ে আপনার সংবিধানে সংযোজন করে জনগণের আশার সংযোজন ঘটাবেন। নচেত জামাত ইসলাম চিনি না, জামাত আপনাকে ক্ষমতায় বসায় নাই, বিএনপি বসায় নাই, ইসলামী আন্দোলন বসায় নাই, হেফাজত বসায় নাই, দেশের সাধারণ জনগণ বিপ্লবী আপনাদেরকে ক্ষমতায় এনেছে। অতএব দেশের বিপ্লবী জনতার আশার প্রতিফলন ঘটাবেন, নচেত আপনারাও আপনার লেডি ফেরাউন হাসিনার মতো কোথায় যাবেন রাস্তা ঠিক করেন, এটাই জনগণের আশা। কিন্তু স্বৈরাচার যদি দেশ ছেড়ে পালিয়ে যায়, এটাকে গণঅভ্যুত্থান বলে না, এটা হচ্ছে বিপ্লব। বাংলাদেশে কি হয়েছে? ইতিহাসের সর্বনিকৃষ্ট স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা এটাকে বলতে পারি আমাদের এই বিপ্লব আমরা সম্পূর্ণ করতে পারি নাই, পরিপূর্ণ করতে পারি নাই। কেন হয় নাই? আমাদের সেই 5 আগস্টের মিছিল যখন বিজয় সরণি মরে গিয়ে স্টপ হয়ে গেল, থেমে গেল, সেখানে আমাদের বিপ্লবটি অসম্পূর্ণ রয়ে গেল। ওই মিছিল যদি আমরা জাহাঙ্গীর গেট কিংবা বিজয় সরণি মোড়ে স্টপ না করতাম, তাহলে এই 24 সালের জুলাই বিপ্লব শতভাগ বাস্তবায়ন হতো, পরিপূর্ণ হতো। তো যাই হোক, আজকে অনেক কথা, অনেক আলোচনা, অনেকেই সরকারকে নানা রকম আইনি ফিন্দি ফকির দেখায়, ফাঁক ফকর দেখানোর চেষ্টা করে, আইনের নানান ধারা উপধারা বোঝানোর চেষ্টা করে। আমরা তাদেরকে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার বাংলাদেশের কোন আইন কোন সংবিধানে লেখা আছে তারা যদি আমাদেরকে একটু দেখাতে পারে, আমরা অন্তত সন্তুষ্ট হতে পারি, আশ্বস্ত হতে পারি যে কোথায় এই অন্তর্বর্তীকালীন সরকারের ধারাটি লেখা আছে। লেখা নেই। সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্টের কোনো অথরিটি নেই কোন সংবিধান প্রণয়নের কিংবা আইন তৈরির। সুপ্রিম কোর্ট দুটো কাজ করতে পারে, আইনের ব্যাখ্যা দিতে পারে, অথবা পার্লামেন্ট কর্তৃক কোনো আইন রচিত হওয়ার পরে ওই আইনের সাথে কোনো অসামঞ্জস্যপূর্ণ ধারা থাকলে সেটা সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারে। এর বাইরে সুপ্রিম কোর্টের কোনো অথরিটি নেই যে তারা আইন প্রণয়ন করবে কিংবা সংবিধান রচনা করবে। তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যারা আজকে দায়িত্বে বসেছেন, চেয়ারে বসেছেন, কোন আইনের বলি? আইন একটা আছে, সেটা হচ্ছে আল্লাহর পরে এই বাংলাদেশের মাটিতে সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ। সেই ছাত্র জনতা এই সরকারকে বৈধতা দিয়েছে, সেই ছাত্র জনতার বৈধতার ফলে আজকে এই সরকার চেয়ারে রয়েছে। আমাদের দেশে একটা দল আছেন, তারা তসবির দানার মতো নির্বাচন নির্বাচন, সব সমস্যার সমাধান নির্বাচন নির্বাচন। কিন্তু বাংলাদেশের ইতিহাস যদি দেখা হয়, নির্বাচিত সরকারের আমলে সবচাইতে বেশি অঘটনগুলো, অ্যাক্সিডেন্টগুলো ঘটেছে। এই বিগত 1 বছরে যতগুলো রাজনৈতিক এবং বিভিন্ন আন্দোলন অত্যন্ত কৌশলে বুদ্ধিমত্তার সহিত মোকাবেলা করা হয়েছে, যে দলটি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছেন, তারা থাকলে এটা এভাবে করতে পারতেন না। নির্বাচন সুষ্ঠু হলে ক্ষমতায় আসতে পারবেন না মনে করেই নির্বাচন যেন তেন ভাবে করে ক্ষমতায় আসার দুঃস্বপ্ন দেখছেন। বাংলাদেশের জনগণ এটা কখনোই মেনে নেবে না। প্রবন্ধকার চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, যদি আপনারা না পারেন, অক্ষম হন, তাহলে আমাদেরকে দায়িত্ব দেন, এই আইনের ভিত্তির ড্রাফট আমরা আপনাদেরকে সরবরাহ করব। সম্মানিত সুধীবৃন্দ, যারা বলেছেন, এখনো বলছেন, একটি দলের বড় বড় নেতারা, স্থায়ী কমিটির নেতারা বলছেন যে পার্লামেন্ট ছাড়া কি করে আইন তৈরি করা হবে। আজব ব্যাপার। আজকের প্রমাণদের তথ্য প্রমাণ সেই সব নেতাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ।
আপনারা মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কথা বলেছেন। আইন, বিধান, সংবিধান, প্রোক্লামেশন, অর্ডিন্যান্স, লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্সের ভিত্তিতে যেটা 70 নির্বাচন হয়েছিল, সমস্ত বিধানের বিপক্ষে আপনি কথা বলে গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে কথা বলেছেন, এই প্রবন্ধে তা উল্লেখ করে আপনাদের বক্তব্যে তীব্র প্রতিবাদ করা হয়েছে। একটি বড় দলের স্থায়ী কমিটির আরেকজন সদস্য বলেছিলেন বেশ আগে, সংস্কার কমিশনে যত আইন আপনারা বানান, যত কিছু দেখেন, আমরা সংসদে গিয়ে সবকিছু মুছে দেব। কি বলেছেন বলেন? তার বিরুদ্ধে এই প্রবন্ধ হচ্ছে তীব্র প্রতিবাদ। শিক্ষা নেওয়া উচিত। আপনারা শুধু এটা মনে করবেন না যে আইন, কানুন, সংবিধান সবকিছু আপনাদের আলমারিতে আছে। এদেশের মানুষের কাছেও আইন, সংবিধান সম্পর্কে অভিজ্ঞ মানুষও আছে, রেকর্ডও আমাদের কাছে আছে। যদি আপনাদের আরো কোনো পাল্টা যুক্তি থাকে, সর্বদলীয় ভাবে দেশের সেরা বরেণ্য আইনজ্ঞদেরকে নিয়ে আপনারা একটি রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করুন। সেখানে যুক্তি পেশ হোক, সারা দুনিয়াতে লাইভ টেলিকাস্ট হোক, দেশ এবং বিদেশ দেখুক যে আইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে, আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে। দুনিয়ার মানুষকে সাক্ষী রেখে আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূসকে আমি এই আহ্বান জানাই, পিআর হলে কালো টাকা, মনোনয়ন বাণিজ্য, পেশি শক্তি এগুলো করতে পারবে না যারা, তারা পিআরকে বাধা দিচ্ছে। এখন দেখি ক্ষমতায় বসার পরে তারাও রাবণে পরিণত হয়েছে। এটা কি তাদের দুর্ভাগ্য না বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য? এটা একটা বিশ্লেষণের প্রয়োজন। তবে এটা নিঃসন্দেহে আমাদের জন্য, জাতির জন্য এক অত্যন্ত বেদনা। আমাদের জীবন দেওয়া শেষ হয় না, আমাদের রক্ত দেওয়া শেষ হয় না। আমরা বিজয়ের পর থেকে আবার সংগ্রামের স্লোগান দিতে হয়। আমরা রক্ত দিয়ে দেশ পরিশুদ্ধ করার পরে আবার রক্ত দেওয়ার ডাক দিতে হয়।